কিন্তু দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়াল একটা তদন্তের নামে তো এর আগে সারদা নরদার কেস মনে আছে আপনাদের। সুজন চক্রবর্তীরা এই পায়রা মারে তো এই গন্ডার যারা ন্যায্য চাকরি প্রার্থী তারা তাদের টাকা পেয়েছেন কি? আমরা বলছি অপরাধ করলে শাস্তি হোক, যখন যখন বিজেপি বলছে যে চলো ওরা চলছে, যখন যখন বলছে থামো থামো। তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান সেখান থেকে ইস্তফা দিতে পারে না? না দেখুন, আমি তো মন্ত্রিসভার সঙ্গে জড়িত। এখন শ্রী রাহুল সিনহা শুভেন্দুকে জ্যাঠা বলে ডাকে, আর স্যার বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে অফিসে ঢোকে। এখানে সুকান্ত মজুমদার পরিষ্কার বলেছেন যে বিজেপি কি ঘরে গিয়ে টাকাটা রেখে দিয়েছে, সেটা তো হয় না। না না, টাকা যে পাওয়া গেছে এটা তো ডিনাই আমি করছি, টাকা তো আমার দলের কারোর জায়গা থেকে পাওয়া যায়নি, তাহলে সেই উত্তর আমি দেবো। এই পুজোর অনুষ্ঠানে, একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়া মানে তার সঙ্গে পরিচয়ের জায়গা নেই। রেজাল্ট লিস্টে অবধি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম এবং ফোন নাম্বার। ফোন কল তো 1:1 কমিউনিকেশন, তাহলে আমি ওকে ফোন করেনি আর আমি ফোন করিনি বলতে পারবো। সিবিআই এটা দিতে এত দেরি করছে কেন? তার মানে কি সিবিআই স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে যে খবরটি রাজ্য রাজনীতি নয় দেশীয় রাজনীতিতে বলতে পারেন আলোড়ন ফেলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডির হেফাজতে। এই নিয়েই কথা বলতে আমরা আজকে সরাসরি উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয় চন্দ্রের কাছে। সুপ্রিয়, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। গোটা ঘটনা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে কি অস্বস্তিতে ফেলছে, কি বলবে? অস্বস্তি বলবো না, কিন্তু নিঃসন্দেহে শকিং তো বটেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি তো শকড। দ্বিতীয় কথা, সাবজুডিস ম্যাটারের দেখুন পুরোটা আমার ইচ্ছে থাকলে আমি বলতে পারবো না অন ক্যামেরা বা অন রেকর্ড। আমি একটা বিচারাধীন মামলার অন্তর্বর্তী বিষয়গুলো নিয়ে আমার নিজস্ব মতামত আমি বলতে পারি, কিন্তু ফাইনাল ভার্ডিক্ট অবশ্যই আদালত দেবে। আমাদের কথা খুব পরিষ্কার। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সর্বময় নেত্রী, তিনি খুব পরিষ্কারভাবে জানিয়েছেন তিনটে কথা আমাদের দলের কথা, এবং এই তিনটে স্ট্যান্ড পয়েন্টের ওপর দল একেবারে ট্রান্সপারেন্ট হয়েছে মানুষের সামনে তার কথাটাকে তুলে ধরেছে, এবং তুলে ধরেছেন নেত্রী স্বয়ং। এক নম্বর কথা, যে আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তদন্তের যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হোক। আই রিপিট, আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, পূর্ণাঙ্গ তদন্তের যারা সত্যিকারের অপরাধী, সত্যিকারের দোষী, তাদের আমাদের আদালত আইন মেনে সর্বোচ্চ শাস্তি হোক। এখন এই তার পর্যায়টা কি, তার পদ্ধতিটা কি? এই মুহূর্তে তো ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে মামলার ব্যাপারে আপনি বলছেন, আমি যতটুকু আইন জানি, এটা কিন্তু এই মামলাটা চলছে আদালতের নিজস্ব নজরদারিতে। ফলে আদালতের নজরদারিতে চলা একটা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব তথ্য প্রমাণ এনে আদালতে হাজির করুন, আর আদালত যত শীঘ্র সম্ভব শাস্তির প্রতিবিধান করুন। আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দলীয় মুখপাত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে বলছি, দল সব রকমভাবে তৈরি রয়েছে তদন্তে কোঅপারেশন করার। কিন্তু দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়াল একটা তদন্তের নামে তো এর আগে সারদা নরদার কেস মনে আছে আপনাদের, যে কত তৃণমূলকে কি না কি বলা হয়নি। সুজন চক্রবর্তীরা এই পায়রা মারে তো এই গন্ডার মারে। আজকে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবে তো কালকে সেলিম মুখ্যমন্ত্রী, সব তৈরি মন্ত্রিসভা, কিন্তু তারপরেও তারা পারেনি, কারণ তথ্য প্রমাণ নেই, তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। আমাদের একাধিক মন্ত্রীকে, একাধিক নেতাকে সে জেলে ধরে নিয়ে গেছে, জেলে রেখে দিয়েছে, কোথাও ভুবনেশ্বর কখনো রেখেছে, কখনো আমাদের কলকাতার এখানে রেখেছে, কিন্তু তাতে ফলাফলটা কি? আপনাদের যদি মনে থাকে, আপনারা তো গণমাধ্যমে আছেন, 21 সালে বিধানসভা নির্বাচনের পরেও প্রয়াত সুব্রত মুখার্জি, মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম, তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের লাভটা কি হয়েছে? যারা আমানতকারী তারা তাদের টাকা পেয়েছেন কি? আমি এই প্রশ্নটাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মাধ্যমে করতে চাই। যারা ন্যায্য চাকরি প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো চান চাকরি হোক, তিনি তো নতুন পদও আমরা তৈরি করে দিয়েছি প্রায় 17,000-এর কাছাকাছি। এখন যারা চাকরি প্রার্থী, যারা কোনোভাবে বঞ্চিত, আমি ধরে নিচ্ছি তারা বঞ্চিত, তারা ন্যায্য চাকরি প্রার্থী। এই ন্যায্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি পাওয়ার দিকে কত কদম এগোলেন, কত কদম তাদের এগিয়ে দিল ইডি, কত কদম এগিয়ে দিল সিবিআই। নিঃসন্দেহে কেউ অপরাধ করলে তাকে রেয়াত করা হবে না। তৃণমূল কংগ্রেস করাপশন ক্রিমিনালসের সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করে না, কোনোভাবে সেটাকে টলারেট করে না। আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। কিন্তু আমি যে কথা সার্বিকভাবে বলছি, যে এ জিনিস চলতে পারে না, যে বিচারের নামে প্রহসন এবং বিচারের নামে কেন, কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার তো এই কথাটা আমি একজন ছাত্র যুব হিসেবে ওয়েলকাম করি। ফাস্ট ট্র্যাক কোর্ট যদি একাধিক কেসের ক্ষেত্রে থাকতে পারে, কেন এই কেসগুলোর ক্ষেত্রে থাকবে না? শুধু তো আমাদের দলের জন্য আমরা বলছি না, অনেক দলের অনেক বিষয়গুলো আছে। বিজেপি তো এক সময় লালকৃষ্ণ আডবাণী হাওলা মামলায় নাম জড়িয়েছিল,
এই কেসগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কেন এই কেসগুলো শুধুমাত্র রাজনৈতিক নেতারা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকবেন বলে এই কেসগুলো আজকে 7 বছর, 8 বছর, 20 বছর, 22 বছর চলবে? সাধারণ মানুষের তাতে কি উপকারটা হয়? আমরা বলছি অপরাধ করলে শাস্তি হোক, কিন্তু শাস্তির প্রতিবিধান যারা তদন্তকারী সংস্থা তারা দ্রুত করুন। আদালত তো করবে, আদালতের কাছে তথ্য প্রমাণ ডকুমেন্টেশন দিলে আদালত তার নির্দেশ দেবে, সেটা সময় সাপেক্ষ নয়। সময় সাপেক্ষই তদন্তকারী সংস্থার রাজনৈতিক অঙ্গুলি এদনে চলা। যখন যখন বিজেপি বলছে যে চলো, ওরা চলছে, যখন যখন বলছে থামো, থামছে। এই জিনিস চলতে পারে না। অপরাধী শাস্তি পাক, অপরাধের বিচারক, কিন্তু তা দ্রুত হোক, নির্দিষ্ট সময়ের মধ্যে। শুভ্র, এখানেই আমার প্রশ্ন, তোমার কথা ধরে আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে। লালকৃষ্ণ আদবানি তুমি নাম বলে, যখন ওনার নাম জড়িয়েছিল, উনি নিজে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বা বিজেপি এটাকে কনসিডার করেছিল এই সময়। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী তো অবশ্যই, রাজ্যের বর্তমানে শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রীর যদি পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়, যেটা মুখ্যমন্ত্রী নিজেই, তারপরে শিল্প দপ্তর। তৃণমূল কংগ্রেস কি নাম জড়ানো একজন নেতাকে কোনোভাবে এই মুহূর্তে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবে, বা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান সেখান থেকে কি ইস্তফা দিতে পারে না? না, দেখুন, আমি তো মন্ত্রিসভার সঙ্গে জড়িত নই, আমি আই এম নট দ্য পার্ট অ্যান্ড পার্সন অফ দ্য গভর্নমেন্ট। সো গভর্নমেন্টে যারা দায়িত্বে রয়েছেন এবং মন্ত্রিসভা সংবিধান মোতাবেক মানে যৌথ সিদ্ধান্তে চলে, ফলে মন্ত্রিসভায় মানে নিঃসন্দেহে মন্ত্রিসভায় তার মানে একজনের অন্তর্ভুক্তিকরণ, তাকে বাদ দেওয়া কিংবা রাখা, সেটা অ্যাবসলিউটলি সেটা সিএমস জুরিসডিকশন, সিএম সেটাকে ঠিক করেন। কিন্তু তারপরেও একটা যৌথ সিদ্ধান্ত থাকে মন্ত্রিসভার, তার একটা আমাদের রেওয়াজ রয়েছে। ফলে এটা ক্যাবিনেটে যারা রয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু দুটো ঘটনাকে এক করে দেখলে চলবে না। সেই সময় একটা ওভারঅল টেন্ডেন্সি ছিল, ওভারঅল ট্রেন্ড ছিল, এবং হাওয়ালা কেলেঙ্কারিতে যেভাবে একের পর এক বিরোধী দলের নেতাদেরও নাম জড়িয়েছিল, তারাও যেভাবে গিয়েছিলেন, সেটা হয়তো উদাহরণ করতে সেই সময় একটা লালকৃষ্ণ আদবানি সেই কাজ করেছিলেন। কিন্তু এখানে তো বিরোধী দলের নেতা, যেটা লিকুইড ক্যাশ, নগদ অর্থ নিতে দেখা গেছে, সেহেতু আমি যেটা সেই ভিডিও প্রথমে পাইনি, প্রথমে পেয়েছিলেন বোধহয় রাহুল সিনহা, কারণ তিনি হচ্ছে এই ভিডিও প্রথম বিজেপি অফিসের সামনে, মুরলীধর সেনের স্ট্রিটের সামনে তিনি জায়ান্ট স্ক্রিন করে দেখাতেন। এখন সেই রাহুল সিনহা শুভেন্দুকে জ্যাঠা বলে ডাকে, আর স্যার বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে অফিসে ঢোকে। ফলে সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে গেছে বলে 7 খুন মাপ। লিকুইড ক্যাশ কিন্তু সারা বাংলার মানুষ দেখেছে। ইন্ডিপেন্ডেন্ট বাংলাটা সার্ভে করুন না, যে কতজন বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে নগদ টাকা নিতে দেখেছে, আর সিবিআইডি দেখেনি, চোখে তুলি। আমার বলছি, সুব্রত মুখার্জিকে যদি ডেকে নিয়ে যাওয়া হয়, ফিরহাদ হাকিমকে ডেকে নিয়ে যাওয়া হয়, ডেকে নিয়ে যাও, যত তদন্ত ফেস করা তৃণমূল কংগ্রেস করবে। ফিরহাদ হাকিম তো গিয়েছিলেন, আবার বেরিয়ে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে ইডির দপ্তরে গিয়েছিলেন, আবার বেরিয়ে এসছেন। ফলে আমাদের কাছে তদন্তে কোঅপারেশন করাটা ম্যাটার নয়, কিন্তু আমরা বলছি তদন্ত নিরপেক্ষ কিনা। শুভেন্দু অধিকারীকে কতবার আপনারা দেখেছেন যেতে সিজিও কমপ্লেক্সে, কতবার আপনারা দেখেছেন সিবিআইডির তদন্তকে ফেস করতে। মানে বিজেপিতে গেলে তুমি হচ্ছে ধোয়া তুলসী পাতা, আর অন্য জায়গায় গেলে তুমি তোমার মধ্যে সমস্ত অপরাধ, সমস্ত দোষ। এটা আমার মনে হয় ঠিক নয়। এবং সিবিআইডি অনেক পুরনো সংস্থা। আমি মনে করি, এখনও আমি বিশ্বাস করি যে সিবিআইডির হাত খুলে দিলে, তাদেরকে তোতা পাখির থেকে ঈগল বানিয়ে দিলে, মানে তাদেরকে খাঁচা থেকে মুক্ত করে দিলে, রাজনীতির বাইরে সব দল যদি আর ক্ষমতা যখন যখন কেন্দ্রে থাকবে, তাদের বাদ দিয়ে দিলে সিবিআইডি সম্পূর্ণভাবে এফিশিয়েন্ট, যে কোনো তদন্তকে অল্প সময়ের মধ্যে গুটিয়ে এনে তাকে এফিশিয়েন্টলি ডিল করার ক্ষেত্রে। কিন্তু আজকে বিজেপির তার ম্যাল প্র্যাকটিসেস, বিজেপির তার করাপশন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ইনসিস্ট করছে বলে আজকে সিবিআইডি একটা পঙ্গু প্রশাসনে পরিণত হয়েছে। এখানে সুকান্ত মজুমদার পরিষ্কার বলেছেন যে বিজেপি কি ঘরে গিয়ে টাকাটা রেখে দিয়েছে, সেটা তো হয় না। তো কোথাও গিয়ে তো এটা অ্যাকসেপ্ট করতে হবে। 21 কোটি টাকার কাছাকাছি এত বিদেশি মুদ্রা বলো, সোনা গয়না বলো, তো পাওয়া গেছে। এটা তো বিজেপি ঘরে ঢুকিয়ে কোথাও রেখে দিয়ে আসেনি। মানে কোথাও গিয়ে এই সিস্টেমটা পরিষ্কার স্বচ্ছভাবে হয়নি। এটা তো তোমাদের কোথাও গিয়ে একটা অ্যাকসেপ্ট করার বিষয় আছে। না না, টাকা যে পাওয়া গেছে এটা তো ডিনাই আমি করছি না। টাকা যে পাওয়া গেছে এটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু টাকা তো আমার দলের কারোর জায়গা থেকে পাওয়া যায়নি। ফলে সেই উত্তর আমি দেবো। যে যার, আমি একটু বলি, যার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে সে আমাদের দলের তো পার্ট অ্যান্ড পার্সেল নয়। এটা তো একদম অবধারিত। মানে সে তো কোনো আমাদের দলের ওপর থেকে নিচ কোনো সাংগঠনিক জায়গায় নেই। এবার ব্যক্তিগত সম্পর্ক আদৌ রয়েছে কিনা, নাকি সেটা কোনো ট্র্যাপ, নাকি কোনো অন্য কিছু, সে তদন্ত সাপেক্ষ, সাবজুডিস ম্যাটার। আর কারোর সঙ্গে যদি কারো ব্যক্তিগত সম্পর্ক থাকেও, আমি মানে এগিয়ে বলছি, যদি মানে এটা এখনো প্রমাণিত নয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কারোর সঙ্গে যদি কারোর থাকেও, সেটা দল জানবে কি করে, যতক্ষণ না দলকে কেউ নোটিফাই করছে, জানাচ্ছে। ফলে দলের বক্তব্য খুব পরিষ্কার যে তদন্ত হোক, যারা অপরাধী তারা অবিলম্বে শাস্তি পাক,
কিন্তু এই অবিলম্বে কথাটার উপর আমরা দল থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসাবে আমরা জোর দিচ্ছি, যেটার এর নামে 7 বছর 8 বছর 17 বছর 77 বছর তদন্ত চলতে পারে না। তদন্ত দ্রুত হোক, দ্রুত নিষ্পত্তি হোক, যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হোক। সুপ্রিয়, এখানে আমার পরের প্রশ্নটা, তুমি এই মুহূর্তে ইন্টারভিউতে সামনে বলছো যে এখনো প্রমাণিত হয়নি, কিন্তু কালকে ইডি একটা তথ্য পেশ করেছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির নামে যৌথ সম্পত্তি বলো, একসঙ্গে ফ্ল্যাট বলো, শান্তিনিকেতনে বাড়ি বলো, বহু অ্যাকাউন্টের হদিশ কোথাও গিয়ে পাওয়া গেছে। দলের সাংগঠনিক বহু মিটিং, যেখানে প্রচারে সেই ছবি ভাইরাল হয়েছে কোথাও গিয়ে, একটা অর্পিতা মুখার্জি তৃণমূলের প্রচার করছে। নাকতলা উদাহরণ সঙ্গটা আমি যদি বাদও দিই কোথাও গিয়ে একটা দলের, তো উনি কর্মী তো বলতে পারো। পার্থ চট্টোপাধ্যায় একটা শিল্প দর্প তৎকালীন শিক্ষা দপ্তরের সঙ্গে বলতে পারো সবসময় সর্বক্ষণ উনি ওঠা বসা করেছেন। কিভাবে দল এটা এড়িয়ে যেতে পারে এবং বলতে পারে আমরা কিছু করিনি? না, দল তো এড়িয়ে যাচ্ছে না, কিন্তু যে দলের পার্ট অ্যান্ড পার্সেল নয়, ধরা যাক তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, সেই অনুষ্ঠানে তুমি তোমার সাথে একজন আলাপ, বিয়ে বাড়ি গেছো, তো বিয়ে বাড়িতে কারোর সঙ্গে আলাপ হচ্ছে, তো যে ক্যাটারিংয়ের যে আমাদের একজন ধরো ভাই, সে ধরো সেখানে ধরো স্যালাড পরিবেশন করছে, সেই স্যালাড পরিবেশন করাচ্ছে, ওটাকে তুমি ওখানেই প্রথম দেখেছো, তোমার হয়তো আরেকটু স্যালাড দরকার হয়েছে, তুমি বলেছো যে আরেকটু কিছু স্যালাড দিতে, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তাকে দীর্ঘদিন ছিল, বা তোমার যদি ওইটুকু অংশ যদি কেউ কেটে কুটে, সুকান্ত মজুমদার যারা অকর্মার ঢেকে নিষ্কর্মার ঢেকে, তার সারাদিন কাজ নেই, অমিত মালব্যকে দিয়ে ভিডিও কাটায় আর নিজে পোস্ট করে, আর তো কেউ মানে না ভেতরে। তো আমি রাজনৈতিক আক্রমণ না, আমি স্পেসিফিক উত্তরে যাই, যে ফলে একটা পুজোর অনুষ্ঠানে, একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়া মানে তার সঙ্গে পরিচয়ের জায়গা নেই। আমি আবারও বলছি, যে ভদ্রমহিলার কথা মাননীয়া অর্পিতা দেবী বলে খুব সম্ভবত, মাননীয় অর্পিতা দেবী, তার নাম এসছে সামনে, তার সঙ্গে দলের কোনো রকম কোনো সম্পর্ক নেই, এবং এটা গণমাধ্যমও জানে। গণমাধ্যম এই মুহূর্তে তো টিআরপির জন্য বা অন্য কিছুর জন্য এটা করছে একটা। এবার কারো যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে, আমি বলছি তিনি যেই হন না কেন, দলের যত বড় শীর্ষ, নিঃসন্দেহে পার্থ চট্টোপাধ্যায় তিনি দলের একেবারে প্রথম সারির প্রথম দিনকার নেতা, আমাদের সকলের নেতা। তাহলে সেই জায়গা থেকে যার সঙ্গে যারই সম্পর্ক হোক বা পরিচিত হোক, যদি হয়ে থাকে, আমি আবারও বলছি, সেক্ষেত্রে আইনের মতো করে চলবে, দল তাতে বিন্দু মাত্র ইন্টারফেয়ার করবেন না। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রত্যেকের নেত্রী মমতাদি, তিনি কিন্তু এই কথাটাকে পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু আমরা আমি এক কথা বারবার বলছি, বারবার শুনতে অসুবিধে হচ্ছে, কিন্তু এই কথাটা বারবার বলা প্রয়োজন। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত, আমরা চাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, কিন্তু আমরা চাই নির্দিষ্ট সময়ক্রমের মধ্যে তদন্তকে শেষ করুক এবং অপরাধীদের শাস্তি হোক। এর মাঝখানে তো আর কিছু থাকতে পারে না। দলের তো ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ দিয়েছেন কালকে মমতাদি, যে আমরা চাই তদন্তের সর্বোচ্চ শাস্তি হোক যারা অপরাধী, এবং অপরাধটা প্রমাণ হোক। আমি তো, তুমি একটু আগে আমার কথাকে মিস ইন্টারপ্রেট করেছো, তুমি বলছো যে আমি বলছি যে প্রমাণ হয়নি, আমি বলছি প্রমাণ হয়নি তো নিশ্চয়ই, এটা সাবজুডিস ম্যাটার তো আছে। প্রমাণ হয়নি আমি বলছি, এটা প্রমাণ ইডির তরফ থেকে বলা হয়েছে যে বহু ক্ষেত্রে এরকম বোঝানো হয়েছে দুজনের লিঙ্ক আপ আছে। না, সেটা তো আদালতে করতে হবে, ইডি তো ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার কেউ না, হতে পারে। আমি বলছি ইট মেবি, কিন্তু ইট মেবি আমি যখন বলছি, তার উল্টো পিঠটা হচ্ছে ইট মে নট বি। ফলে তোমার কাছে বিষয়টা যেরকম অস্পষ্ট, আমার কাছেও অস্পষ্ট। আমার তো এখন কারোর ভাবে ব্যাটিং করার দরকার নেই, তোমার কারোর ভাবে ফিল্ডিং করার দরকার নেই, কারণ আম্পায়ার মজুত রয়েছেন এখনো মাঠে, এখনো কোর্ট আছে ভারতবর্ষে। কোর্ট বলবে সিবিআই উচিত যে কত রান হয়েছে আর কটা উইকেট পড়েছে, এই হিসেবটা আম্পায়ারের কাছে দিতে। সিবিআই এটা দিতে এত দেরি করছে কেন? তার মানে কি সিবিআই স্পট ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত? কোন বুকি পেছন থেকে তাকে মেসেজ পাঠাচ্ছে, SMS পাঠাচ্ছে? এই বুকি আর এই ম্যাচ ফিক্সিংয়ে যারা যুক্ত, এদের কিন্তু আমার মনে হয় এদের সিস্টেমে সংশোধন আনার ক্ষেত্রে এদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের নিজেদের আগে পরিবর্তন করা উচিত। এক্স্যাক্টলি, শাস্তি পাক, এটা তো সকলেই চায়। আর একটা গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, যার তৃণমূল কংগ্রেসের আমরা তো চাই সর্বোচ্চ শাস্তি হোক, একদম। আমি তো পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি কালকেও বলেছেন যে যাবজ্জীবন কারাদণ্ড, যাই হোক, সর্বোচ্চ মানি লন্ডারিং কেসে যা সর্বোচ্চ শাস্তি তাই হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে ফার্স্ট শর্ত হচ্ছে এটাকে যে সত্যি ঘটনা প্রমাণ করতে হবে। আপনি তথ্য প্রমাণ দিন আদালতে, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি তদন্তে যা কোঅপারেশন করার দল করবে। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে সেটা নির্দিষ্ট সময়ক্রমের মধ্যে। 77 বছর পর, 80 বছর পর, 288 বছর পর তদন্ত মানুষের চলতে পারে না, তাতে মানুষের কোনো লাভ হয় না। হয়তো CPM BJPর মতো একটা ঘুমন্ত নিবন্ত প্রদীপ জ্বলে ওঠে, হয়তো একটা ঘুমন্ত লোক যারা একসময় মেয়র থাকাকালীন ঘুমোতেন, তারা হয়তো উঠে জিলিপি ভাজেন, কিন্তু তাতে সাধারণ মানুষ যারা ন্যায্য চাকরি প্রার্থী হোক, বা যারা অ্যাকচুয়ালি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কেস, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সাবজেক্ট, তাদের বিন্দু মাত্র কোনো মানে লাভ হয় না। আমরা সেটা সারদা নারদার ক্ষেত্রে দেখেছি,
আমরা একাধিক কেসগুলো দেখেছি বাংলার, যে সিবিআইডি শুধুমাত্র নাচে, কখনো কথাকালি, কখনো ভারতনাট্যম, কখনো কত্থক, কিন্তু তাতে বিন্দুমাত্র সংস্কৃতি, শিল্প বা তদন্তের অগ্রগতি কোনো মানে ফ্রুটফুল রেজাল্টে সিবিআইডি আসতে পারে না। এক্স্যাক্টলি সুপ্রিয়, আমার আরেকটা প্রশ্ন, যেখানে কালকে অমিত মালব্য একটা টুইট করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় নিজে বলেছেন চলাকালীন ইডি যখন বাড়িতে এসেছিলেন রাত্রি 2টো থেকে 9টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পার্থ চট্টোপাধ্যায় 4বার ফোন করেন, মুখ্যমন্ত্রী ফোন ধরেননি, 1 নাম্বার। নাম্বার 2 হলো পার্থ চট্টোপাধ্যায়ের কোর্ট হলো নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি। কোথাও গিয়ে এই দুটো স্টেটমেন্ট কি বোঝা যায় তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই, বা এইটা কতটা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে, যেখানে সিজাল লিস্টে অবধি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম এবং ফোন নাম্বার? আমি বলি, আমি তো একজন দলের কনিষ্ঠতম প্রায় কর্মী, আমি দুটো কথা বলি। এক হচ্ছে ইডির ক্ষেত্রে আমি যতদূর জানি বা আমি শুনেছি, এটা বড়দের থেকে, ববিদাও বলেছে, যে প্রেস কনফারেন্সে বলেছে যে ইডির কেসে খুব সম্ভবত জিজ্ঞাসাবাদের আগেই নিজের যে পার্সোনাল ফোন সেটা নিয়ে নেওয়া হয়, 1 নম্বর। দ্বিতীয় কথা, যে ফোন কল তো 1:1 কমিউনিকেশন, মানে যে করেছে আর যাকে করেছে এই দুজনের বাইরে তো সেটা কারোর পক্ষে ডেফিনিট উত্তর দেওয়া সম্ভব না ভাই। তুমি মানে যতই প্রশ্ন করো, ধরো আমি তোমাকে ফোন করেছি, তাই দাদা কীভাবে উত্তর দেবে? দিতে পারবে না। ফলে আমি ওকে ফোন করেনি, আমি ফোন করিনি, ফলে এটা আমি প্রথম কথা বলতে পারবো না, 1 নম্বর। দ্বিতীয় কথা, যে বিজেপির এটা নিয়ে বলার কোনো জায়গাই নেই। আর যদি ওই আপনি যে বলছেন যে অ্যারেস্ট মেমো বা ইত্যাদিতে যে নাম, সেটা যদি হয়ে থাকে, আমি বলছি এটা হয়েছে কিনা আমি আই এম নট শিওর, কারণ এটা না হওয়ার চান্স বেশি, কারণ আমি যতদূর জানি ইডি তদন্তের ক্ষেত্রে শুরুতে নিজের পার্সোনাল ফোন নিয়ে নেওয়া হয়। যদি এটা হয়ে থাকে সেটা একেবারেই অপ্রয়োজনীয় আমার মনে হয়, কারণ যার নামে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই কেসের সঙ্গে মানে দূর অবধি রেডার, দূর অবধি মহাজাগতিক কোনো আলোকবর্ষ যদি খোঁজা হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিন্দুমাত্রের কোনো যোগাযোগ নেই। আমার তো মনে হয় যে দীর্ঘদিনের মানে বর্ষিয়ার নেতা পার্থ এটা করেননি বা হয়নি, এটা বিজেপির অপপ্রচার। কিন্তু যদি এটা হয়ে থাকে সেটা তো নিঃসন্দেহে অপ্রয়োজনীয়, বা হয়তো বিজেপি মিথ্যে কথা বলছে, এটাও হতে পারে। না, এখানে একটা প্রশ্ন, কোথাও অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাজাতে চেয়েছিলেন, এক ব্যক্তি এক পদ, যদি ওনার কথা কোথাও শোনা হতো তাহলে হয়তো এই ভারতীয় রাজনীতিতে এই যে অস্বস্তিটা, এইটা তৃণমূল কংগ্রেস এড়াতে পারতো। কি বলবে তুমি? না, এক ব্যক্তি এক পদ নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে সমর্থন জানিয়েছিলাম সে সময়, একেবারে সরাসরি সামনে থেকে। তোমরা অনেকেই পোস্ট করেছিলে যে আই অ্যাম উইথ অভিষেক ব্যানার্জি। সেটা করেছিলাম, এবং সবচেয়ে বড় কথা, দলের সেই সময় কিন্তু একটা কোর কমিটির মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সবাই উপস্থিত ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রোগ্রাম থেকে তিনিও কিন্তু অ্যাড্রেস করেছিলেন যে তিনি বিষয়টার সঙ্গে একমত, ওয়েলকাম জানাচ্ছেন। বিষয়টা দেখুন, ইমপ্লিমেন্টিং হওয়ার ক্ষেত্রে অনেক বিষয় থাকে। ইমপ্লিমেন্টিং, সতীদাহ প্রথা কবে রদ হয়েছিল আইন করে, তারপর সতীদাহ একদম বাংলা থেকে উঠে গেল, সেটাতে একটা সময় লাগলো। বিধবা বিবাহ চালু হলো আইনে যাবে, আর বিধবা বিবাহ সমাজে যাবে স্বীকৃত হলো, তার মধ্যে একটা গ্যাপ থাকে। ফলে একটা পলিসিকে ভীষণভাবে মানে ভাবনার জায়গা থেকে ভাবা, আর একেবারে ইমপ্লিমেন্টিং জায়গা থেকে সেটাকে করা, তার মধ্যে নিঃসন্দেহে কিছু সময়ের একটা ঐতিহাসিক একটা কালখণ্ডের প্রয়োজন। সেটা আমার মনে হয় যে এক্ষেত্রে হয়েছে। কিন্তু নিঃসন্দেহে আমি তো আগে হলে ভালো হতো, আমি তো তখনও সমর্থক ছিলাম, যে কথা ভাবনার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আমি এখনও সেটার সমর্থক আছি। কারণ এর জন্যই আমি প্রশ্নটা করলাম, শৃঙ্খলা রক্ষা কমিটি, তার চেয়ারম্যান শৃঙ্খলা ভঙ্গের দায়, মানে দুর্নীতির দায়, আমি প্রমাণিত অপ্রমাণিত বা বলছি না, অভিযোগ ওঠাটা, এবং কি অভিযোগ উঠছে, শিক্ষা দপ্তর, যেটা এই রাজ্যের মেরুদণ্ড যদি তুমি তাকে বলো, সেই শিক্ষা দপ্তর নিয়ে একটা দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেন, কোটি কোটি টাকা হাতে নাতে ধরা পড়েছে যেখান দিয়েই হোক, এইটা নিয়ে তো এটা অবশ্যই তৃণমূলের একটা, কংগ্রেসের একটা, যদি বলো এটা অস্বস্তি। না, তৃণমূল কংগ্রেসে স্বস্তির ব্যাপার নেই। আমি বলছি এটা তো আমি আগে এই কথাটা ব্যক্তিগত না, পার্থ চট্টোপাধ্যায় নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম সারির নেতা, আজকের দিনও প্রথম সারির নেতা, এটা তো আছে। কিন্তু এটা মানে এটা অস্বীকার করার জায়গা নেই, এটা অস্বীকার করা মানে নিজের গালে থাপ্পড় মারা। কিন্তু তার ব্যক্তিগত যার থেকে হয়েছে বা ইত্যাদি, কার সঙ্গে কার পরিচয়, কে কোথায় কি করেছেন, দল একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠানগত জায়গা থেকে, ইনস্টিটিউশনাল জায়গা থেকে যারা তৃণমূল কংগ্রেসকে মানুষ যারা ভোট দেয়,
বা যারা ভোটে, আমি ভোটের রাজনীতির ক্ষেত্রে বলছি, যারা ভোট দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। আর যারা ভোট দেয় না তারাও তৃণমূল কংগ্রেসকে নীতিগতভাবে বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনচর্চা তার বিরোধী। তারা চায় যে বিভেদের রাজনীতি হোক, বিভাজনের রাজনীতি হোক, বা জাতিগত কোনো জায়গা হোক সেটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের একটা নির্দিষ্ট সময়ের পর থেকে 80-84 তারপর থেকে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাজনীতির কিন্তু এই মুহূর্তে অ্যাক্সিস। মমতা ব্যানার্জি ইজ দ্য অ্যাক্সিস অফ বেঙ্গল পলিটিক্স। মানে হয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, নয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে। মমতা ইউ ক্যান লাইক হার, ইউ ক্যান ডিসলাইক হার, বাট ইউ কান্ট ইগনোর হার। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড, তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগুন। আর এই মুহূর্তে মশালটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূল কংগ্রেস এই সিস্টেম, এই স্ট্রাকচার ওয়াইজ এগিয়ে যাবে। এর মধ্যে স্বস্তি অস্বস্তি তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আন্দোলন সংগ্রামের দল। আগামী দিনে রাস্তার আন্দোলন, রাস্তার সংগ্রাম, আর ব্যালট বক্স হোক বা ইভিএম বক্সের সংসদীয় রাজনীতির, নির্বাচনী রাজনীতির ভোটের মার্কশিট আগামী দিনে বিরোধীদের মুখে আবার ঝামা বসে দেবে।